নমস্কার বন্ধুরা। আজকে বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কিছু কথা বলি। রূপালী পর্দায় তাঁর মোহময় হাসি কোটি কোটি মানুষকে মুগ্ধ করলেও পর্দার পেছনের মানুষটির জীবন ছিল এক গভীর বিষাদ এবং সংগ্রামের আখ্যান। তাঁর জীবনের সেই যন্ত্রণাময় অধ্যায়গুলো আলোচনা করব। উত্তম কুমার তার জীবনের শুরুটা রাজকীয় ছিল না। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরতে তাকে পোর্ট কমিশনে সাধারণ কেরানির চাকরি করতে হয়েছিল। অভিনয় শুরুর পর একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। স্টুডিও পাড়ায় তাকে উপহাস করে ডাকা হতো ফ্লপ মাস্টার জেনারেল বলে। বহুবার তিনি অপমানিত হয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু লড়াকু মন তাকে থামতে দেয়নি। সাফল্যের শিখরে পৌঁছানোর পর উত্তম কুমার অদ্ভুত এক একাকিত্বের শিকার হন। সবাই মহানায়ককে ভালোবাসত, কিন্তু অরুণ কুমার চট্টোপাধ্যায়কে বোঝার মতো মানুষ খুব কম ছিল। সারাক্ষণ জনপ্রিয়তার তুঙ্গে থাকা সত্ত্বেও তিনি মনে করতেন মানুষ তাকে শুধু তার গ্ল্যামারের জন্য চেনে। নিজের পরিবারের পাশাপাশি আরও অনেক মানুষের আর্থিক দায়িত্ব তাকে বহন করতে হতো, যা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। উত্তম কুমারের জীবনের সবচেয়ে বেদনাদায়ক ও বিতর্কিত অধ্যায় হল তাঁর ব্যক্তিগত জীবন। স্ত্রী গৌরী দেবীর সাথে তাঁর সম্পর্কের টানাপোড়েন এবং পরবর্তীকালে ১৯৬৩ সালে তিনি তাঁর স্ত্রী এবং তাঁর পরিবার ভবানীপুরের বাড়িতে রেখে তিনি পদার্পণ করেন ময়রা স্ট্রিটের বাড়িতে, যেখানে সুপ্রিয়া দেবী থাকতেন, আরেক অভিনেত্রী। এবং এই ক্ষেত্রে তিনি মানসিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিলেন। নিজের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায়ের সাথে তার সম্পর্কের শীতলতা তাকে শেষ দিন পর্যন্ত দগ্ধ করেছে। পরিবার থেকে দূরে থাকার অপরাধবোধ তার পিছু ছাড়েনি। শেষ বয়সে মহানায়ক ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা থাকা সত্ত্বেও তিনি বিশ্রাম নিতেন না। ইন্ডাস্ট্রির সংকটে তিনি নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। অনেক সময় কেবল ডিস্ট্রিবিউটর বা বন্ধুদের কথা ভেবে অসুস্থ শরীর নিয়েও শুটিং চালিয়ে যেতেন। ১৯৮০ সালের ২৪শে জুলাই ওগো সুন্দরী এই চলচ্চিত্র শুটিং চলাকালীন তার হার্ট অ্যাটাক হয় এবং তারপর তার মৃত্যু ঘটে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন, নিজের শরীরকে সময় দেওয়ার বিশেষ সময় পাননি। উত্তম কুমারের মৃত্যুর পর তার মরদেহের পেছনে যে বিশাল জনস্রোত নেমেছিল তা প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। তবে সেই ভিড়ের মধ্যেও তিনি আজীবন নিজেকে একাকী বলে মনে করেছেন। তার নিজের ডায়েরিতেও ফুটে উঠেছে অনেক অপ্রাপ্তি এবং কষ্টের কথা। তিনি বলেছেন, আমি অভিনেতা হতে চেয়েছিলাম, কিন্তু আমি হয়ে গেলাম এক যন্ত্র, যে যন্ত্র কেবল সাফল্য দেয় কিন্তু শান্তি পায় না। উত্তম কুমারের জীবন আমাদের শেখায় যে পাহাড়ের চূড়ায় থাকা মানুষটি সব চাইতে বেশি ঝোড়ো হাওয়ার সম্মুখীন হয়। বাইরে থেকে তাকে সুখী বলে মনে হলেও তার ভেতরে বয়ে চলত এক হাহাকার। কিভাবে অরুণ কুমার হলেন উত্তম কুমার মহানায়ক? শুরুতে তার প্রথম পরপর প্রায় ৭-৮টি ছবি ফ্লপ করে। ইন্ডাস্ট্রি তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। তিনি বুঝতে পেরেছিলেন থিয়েটার ধর্মী চড়া অভিনয় সিনেমাতে চলবে না। তাই তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বাচনভঙ্গি, হাঁটা চলা, তাকানোর ধরন পরিবর্তন করেন। এই ন্যাচারাল অ্যাক্টিং বা স্বাভাবিক অভিনয়ই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল। এরপর ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ৭৪ ছবিটির অসামান্য সাফল্য তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সুচিত্রা সেনের সাথে জুটি করে বাংলা সিনেমার ইতিহাসে এক রূপকথার জন্ম দেয়। তাঁদের অনস্ক্রিন রোম্যান্স এতটাই জীবন্ত ছিল যে দর্শকরা তাঁদের বাস্তব জীবনের দম্পতি হিসেবে কল্পনা করতে শুরু করেন। অগ্নিপরীক্ষায় সাপমোচন, হারানো সুর একে একে সুপারহিট হয়। উত্তম কুমার শুধু রোম্যান্টিক হিরো ছিলেন না,
তিনি একজন অত্যন্ত শক্তিশালী অভিনেতা ছিলেন। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন খলনায়ক হিসেবে। অ্যান্টি হিরো অথবা খলনায়ক, বাঘবন্দি খেলা বা স্ত্রী ছবিতে তার অভিনয় আজও প্রশংসনীয়। কমেডিতে ধন্যী মেয়ে, মৌচাক ছবিতে তার টাইমিং ছিল নিখুঁত। চরিত্রাভিনেতা হিসেবেও তিনি প্রশংসনীয়। ১৯৬৬ সালে সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে অভিনয় করা তাঁর জীবনের অন্যতম মাইলফলক। সত্যজিৎ রায় নিজেই বলেছিলেন, উত্তম কুমার ছাড়া এই চরিত্র আর কারও পক্ষে করা সম্ভব নয়। এই ছবির মাধ্যমে তিনি বিশ্ব দরবারে অভিনেতা হিসেবে তাঁর গভীরতা প্রমাণ করেন। অন্যান্য অভিনেতারা কেবল পর্দায় অভিনয় করতেন, কিন্তু উত্তম কুমার পর্দার চরিত্র হয়ে উঠতেন। তার ম্যাটিনি আইডল ইমেজ এবং সাধারণ মানুষের সাথে তার অদ্ভুত সংযোগ তাকে কিংবদন্তিতে পরিণত করে। তার ধুতি পরার স্টাইল থেকে শুরু করে সিগারেটের ধোঁয়া ওড়ানো সবই ছিল আইকনিক। সেটের ছোট থেকে বড় সবাইকে নাম ধরে টাকা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং তাঁর মৃত্যুর ৪ দশক পরেও আজও কোনো বাঙালি নায়ক তাঁর বিকল্প হয়ে উঠতে পারেননি। শিল্পী হিসেবে তিনি যতটা বড় ছিলেন, মানুষ হিসেবে তাঁর মন ছিল আরও বিশাল। চলচ্চিত্র জগতের টেকনিশিয়ান থেকে শুরু করে সহ অভিনয় শিল্পী বিপদে পড়লেই উত্তম কুমারের কাছে যাননি এবং খালি হাতে ফিরেছেন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শিল্পীদের সাহায্যার্থে তাঁর অবদান ছিল নিঃস্বার্থ। তাঁর সবচেয়ে বড় কীর্তি হল শিল্পী সংসদ প্রতিষ্ঠা করা। ১৯৬৮ সালে তিনি গড়ে তোলেন। এর মূল উদ্দেশ্য ছিল দুস্থ ও বয়স্ক শিল্পীদের আর্থিক সাহায্য করা ও তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা। আজও প্রতি বছর শিল্পী সংসদের পক্ষ থেকে চলচ্চিত্র জগতের মানুষদের সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়া হয়, যা মহানায়কের দেখানো পথ। যখন কোনো দুস্থ শিল্পীর চিকিৎসার জন্য কিংবা কন্যার বিয়ের জন্য বড় অঙ্কের প্রয়োজন হতো, তখন তিনি এগিয়ে আসতেন। বিশেষ চ্যারিটি শো অথবা ফুটবল ম্যাচের আয়োজন করতেন। অনেক সময় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন, যাতে সেই ছবির লভ্যাংশ দিয়ে কোনো বিপদগ্রস্ত প্রযোজক বা শিল্পীকে বাঁচানো যায়। শুটিং সেটে তিনি শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন সকলের বড় ভাই। সেটের লাইটম্যান বা ট্রলি অ্যাটেন্ডেন্টদের ঘরে অসুখ করলে বা অভাব থাকলে উত্তম কুমার নিজের পকেট থেকে টাকা দিয়ে দিতেন। শোনা যায় আউটডোর শুটিংয়ে তিনি নজর রাখতেন যাতে জুনিয়র আর্টিস্ট বা টেকনিশিয়ানরা তার সমমানের খাবার পান। কারো পাতে খাবার নেই দেখলে তিনি নিজে তদারকি করতেন। আরেকটি গুণ ছিল তাঁর ডান হাত তিনি দান করলে বাঁ হাত জানতে পারত না। অনেক পুরনো দিনের অভিনেতা যারা কাজ হারিয়ে অর্থকষ্টে ভুগছিলেন, তাদের কাছে প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠিয়ে দিতেন তিনি। তিনি চাইতেন না তাদের আত্মসম্মানে আঘাত লাগুক। একবার এক প্রবীণ অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার টাকা ছিল না। উত্তম কুমার খবর পেয়ে নিজেই হাসপাতালে গিয়ে সব খরচ মিটিয়ে দেন এবং অভিনেতাকে বলেন, এটা আপনার পাওনা টাকা, যা দিতে দেরি হয়ে গিয়েছিল। অথচ ওটি ছিল উত্তম কুমারের নিজের টাকা। কাউকে ছোট না করে সাহায্য করার এই অদ্ভুত ক্ষমতা তাঁর ছিল। কিন্তু এই বিরাট মানুষ, যিনি মনের দিক থেকে বিশাল ছিলেন, ব্যক্তিগত জীবনে এই মানুষটি অত্যন্ত যন্ত্রণায় পড়েছিলেন। তার ব্যক্তিগত জীবনের বড় দ্বন্দ্ব ছিল দুটো সংসার। ১৯৬৩ সালে ভবানীপুরের বাড়িতে খুব একটা ছোট্ট ব্যাপার নিয়ে কথা কাটাকাটি, এবং তার ফলে তিনি রাগ করে আত্মসম্মানে লেগে অভিমানী হয়ে বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর কাছে ময়রা স্ট্রিটে চলে যান। তখন তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। স্ত্রী গৌরী দেবীকে তিনি গভীর শ্রদ্ধা করতেন। বাড়ি ছেড়ে গেলেও তার উপর নির্ভরতা কমেনি। প্রতিদিন সকালে ভবানীপুরের বাড়িতে ফোন করা বা সেখানে যাওয়া বা যে কোনো অনুষ্ঠানে সেখানে উপস্থিত থাকা ছিল তাঁর অভ্যাস। সুপ্রিয়া দেবীর সাথে তিনি সংসার করলেও সামাজিক এবং আইনগতভাবে অনেক জটিলতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। দুদিকে টানাপোড়েনে তিনি মানসিকভাবে পিষ্ট হয়েছিলেন।
মহানায়ক হয়েও তিনি চাইতেন মাঝে মাঝে সাধারণ মানুষের মতো বের হতে, রাস্তায় বের হয়ে দোকানে আড্ডা দিতে। সেগুলো তিনি করতে পারতেন না এবং তার জন্য তিনি হাঁপিয়ে উঠতেন। তিনি তার ফেলে আসা সাধারণ অরুণকে খুব মিস করেছেন। নিজের ডায়েরিতে লিখেছিলেন, মানুষের ভালোবাসার চাপে তিনি নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। জীবনের শেষ কয়েক বছর তিনি ভীষণ অসুস্থ ছিলেন, এবং পারিবারিক অশান্তি, কাজের চাপ, একাকিত্ব সব মিলিয়ে তিনি ক্লান্ত। ১৯৮০ সালের ২৪শে জুলাই এই মহান মানুষটি পরলোক গমন করেছিলেন। তিনি এক আক্ষেপ করে একবার বলেছিলেন, মানুষ আমাকে যখন প্রণাম করে বা মাথায় তুলে রাখে, আমার তখন খুব ভয় লাগে। মনে হয় এই বুঝি সব হারিয়ে গেল।